দ্য ফ্লাই বাই ক্যাথরিন ম্যানসফিল্ড পরবর্তী অংশ। এর আগের ভিডিও পর্যন্ত আমরা দেখেছি ওল্ড মিস্টার উডিফিল বসের কেবিনে আসে রিটায়ারের পরে তার সাথে গল্প করতে, এবং গল্প শেষে তিনি যখন যেতে উদ্যত হলেন তার কোনো কিছু একটা মনে পড়ছিল যেটা তিনি বলতে চাইছিলেন কিন্তু মনে করতে পারছিলেন না। বস তখন তাকে মজার ছলে হুইস্কি খাওয়ালেন এবং সেইটা খাওয়ার ফলে তার মধ্যে একটা চনমনে ভাব দেখা দিল এবং সে বলল মনে পড়ে গেছে যে সেটা কি বলতে চায়, এবং সে বসকে শোনালো যে গত সপ্তাহে তার মেয়েরা বেলজিয়াম গিয়েছিল তাদের ভাই রেগির সমাধি দেখতে, সেখানে কিন্তু তারা বসের ছেলের সমাধিও দেখে এসেছে, এবং এই বিষয়ে আরো কিছু কথা সে বলল। এবং হঠাৎ করে নিজের ছেলের মৃত্যু খবরটা আরো একবার উডিফিল্ডের মুখে শুনে বসের মধ্যে সেই গভীর শোকটা যেন আবার জেগে উঠল, এবং তিনি উডিফিল্ডের কথাগুলো শুনছিলেন কিন্তু তাতে কোনো মনোযোগ দিতে পারছিলেন না। একটা ভয়ানক আঘাত যেন তাকে জাঁকিয়ে ধরেছিল এবং তিনি অমনোযোগী হয়ে উডিফিল্ডের কথাগুলো শুনছিলেন। তাই যখন মিস্টার উডিফিল্ড উঠে চলে যাচ্ছিলেন তিনি গভীরভাবে ভারাক্রান্ত হয়ে তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিলেন এবং মনমরা হয়ে তিনি মেসিকে বললেন, আগামী 8 ঘন্টার জন্য আমার রুমে কাউকে পাঠাবে না, আমি একা থাকতে চাই। এই বলে তিনি দরজা লাগিয়ে দিলেন, এবং দরজা লাগিয়ে দেওয়ার পরে আমরা দেখতে পাই তিনি রুমের মধ্যে গভীর শোকে আচ্ছন্ন হয়ে আছেন, এবং তিনি ছেলের ওই মৃত্যুটা নিয়ে যেই যন্ত্রণাটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে সেটা নিয়ে ভাবতে শুরু করেছেন। এরপরে দেখো, ইন দ্য পাস্ট, in the first few months and even years after the boy's death, he had only to say those words to be overcome by such grief that nothing short of a violent fit of weeping could relieve him. তো বলছে ইন দ্য পাস্ট, অতীতে, ইন দ্য ফার্স্ট ফিউ মান্থস, এবং তার ছেলে মারা যাওয়ার প্রথম কিছু মাস, অ্যান্ড ইভেন ইয়ার্স আফটার দ্য বয়েজ ডেথ, এমনকি ছেলে মারা যাওয়ার কিছু বছর পরেও, হি হ্যাড অনলি টু শেষ, তিনি শুধু একমাত্র বলতেন দোজ ওয়ার্ডস, ওই শব্দগুলো, টু বি ওভারকাম বাই সাচ গ্রিফ, সেই গ্রিফ থেকে ওভারকাম পেতে বা সেই গ্রিফ থেকে নিষ্কৃতি পেতে শুধুমাত্র এই শব্দগুলো বলতেন, মানে মাই সান, মাই বয়, এরকম বলে তিনি গুঙ্গিয়ে উঠতেন। তাহলে তার ছেলের মৃত্যুর কিছুদিন পর বা কিছু মাস বা কিছু বছর পর পর্যন্ত তিনি শুধু ওই শব্দগুলো বলতেন সেই মৃত্যু শোকটা থেকে নিষ্কৃতি পেতে, বা তার মধ্যে থেকে সেই শোকটা যাতে যায়, সেই শোকটার দ্বারা তিনি জ্বালা যন্ত্রণাগুলোকে শরীর থেকে বের করতে চাইতেন, তাই তিনি সেই শব্দগুলোই শুধু বলতেন। নাথিং শর্ট অফ এ ভায়োলেন্ট ফিট অফ উইপিং, মানে প্রচুর কান্নাও যেন তার ভেতর থেকে ওই যন্ত্রণাটা বের করতে পারছিল না, কুড রিলিভ হিম, তাকে শান্তি দিতে পারতো না। মানে তিনি যে ওরকম ছেলে বলে যে গুঁড়িয়ে উঠতেন, কাঁদতে শুরু করতেন, এটাই যেন তাকে একমাত্র শান্তি দিত তার ভেতর থেকে ওই যন্ত্রণাগুলো, কষ্টগুলো বের করে ফেলার। এছাড়া প্রবল কান্না, প্রচুর কান্নাও যেন পারতো না তার ভেতর থেকে ওই জ্বালা যন্ত্রণাটা বের করতে। মানে ছেলের নাম ধরে ওই চিৎকার করাটা ছাড়া প্রবল কান্নাও যেন তার ভেতর থেকে ওই যন্ত্রণাটা বের করে তাকে নিষ্কৃতি বা শান্তি দিতে পারতো না। টাইম হি হ্যাড ডিক্লেয়ার্ড দেন হি হ্যাড টোল্ড এভরিবডি কুড মেক নো ডিফারেন্স, তিনি সবাইকে বললেন, তিনি ডিক্লেয়ার করে দিলেন যে সময় কোনো চেঞ্জ আনতে পারবে না। মানে মানুষ যেমন সময়ে সময়ে কিছুগুলো দুঃখ ভুলে যায়, তার শোকের মাত্রাটাও কমে যায়, তার ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না, তিনি পারছেন না, সময়ের সাথে সাথে তার মধ্যে কোনো চেঞ্জেস আসছে না, তিনি সেম আগের মতোই সেই ভয়ানক দুঃখ যন্ত্রণাতেই তিনি কাতরাচ্ছেন, ছেলের ওই মৃত্যু যন্ত্রণাতে। আদার মেন পারহ্যাপস মাইট রিকভার, অন্যান্য লোকেরা হয়তো নিষ্কৃতি পায় বা এই যে দুঃখটা থেকে রিকভার করতে পারে। মাইট লিভ দেয়ার লস ডাউন, হয়তো তারা যেটা হারিয়ে ফেলেছে সেটার পরে তারা বাঁচতে শেখে বা বাঁচে, বাট নট হি, কিন্তু তিনি সেটা পারছেন না। তাহলে তিনি সবাইকে ডিক্লেয়ার করে দিয়েছেন, বলেছেন যে টাইম কোনো চেঞ্জ আনতে পারছে না। মানে সবাই যে বলে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায়, সময়ের সাথে সাথে সবাই পুরনো জিনিসটা ভুলে যাবে, দুঃখ যন্ত্রণা শোক সব কিছুই কমে যাবে, কিন্তু তার ক্ষেত্রে সেটা হচ্ছে না, তার ক্ষেত্রে টাইম কোনো চেঞ্জেস আনতে পারছে না। মানে অতীতেও ছেলে মৃত্যুর পরেও যেমনই শোক ছিল তার মনের মধ্যে, একই জিনিস রয়েছে এত বছর পরেও। অন্যান্য মানুষেরা হয়তো এই সমস্ত জিনিস থেকে রিকভার করতে পারে এবং তাদের হারানোগুলোকে, যেগুলো হারিয়ে ফেলেছে সেগুলোর পরেও তারা বাঁচে, কিন্তু তিনি পারছেন না। হাউ ওয়াজ ইট পসিবল, কিভাবে এটা সম্ভব? হিজ বয় ওয়াজ অ্যান অনলি সান, তার ছেলে একমাত্র পুত্র ছিল তার ওটা। এভার সিন্স হিজ বার্থ দ্য বস হ্যাড ওয়ার্কড অ্যাট বিল্ডিং আপ দিস বিজনেস ফর হিম, তো বলছে তার একমাত্র ছেলে ওটা ছিল এবং তার জন্মের পর থেকে বস কিন্তু প্রচুর কঠোর পরিশ্রম করেছে অ্যাট বিল্ডিং আপ দিস বিজনেস, এই বিজনেসটাকে দাঁড় করানোর জন্য, এই ব্যবসাটাকে দাঁড় করানোর জন্য, ফর হিম, তার জন্য। মানে ছেলের জন্য একটা ব্যবসা, একটা বেশ দাঁড় করানো, সেট আপ করা বিজনেস রেখে যাবেন, তাই তিনি কিন্তু তার জন্মের পর থেকেই প্রচুর পরিশ্রম করেছেন। ইট হ্যাড নো আদার মিনিং ইফ ইট ওয়াজ নট ফর দ্য বয়,
এটার কোনো মানেই হবে না যদি এটা না ছেলের জন্য হয়। তাহলে যে ব্যবসাটা তিনি তিল তিল করে পরিশ্রম করে দাঁড় করেছেন ছেলের জন্য, সেই ছেলেই যদি না থাকে তাহলে সেই ব্যবসাটার আর মানেই কি থাকলো? লাইফ ইটসেলফ হ্যাড কাম টু হ্যাভ নো আদার মিনিং, এবং জীবনেরও কোনো মানে থাকলো না। মানে যে ব্যবসাটা তিনি এত স্বপ্ন দেখেছেন, তারপরে তার ছেলের জন্য একটা সুন্দর ব্যবসা তৈরি করে দিয়ে যাবেন যাতে ফিউচারে সে সেই ব্যবসাটা সামলায়, সেই ছেলেই যদি না থাকলো তাহলে ওই ব্যবসাটারই আর কি মানে হলো? এবং সেই ছেলেই যদি না থাকলো, সেই ব্যবসায় যদি না থাকলো, তাহলে তার জীবনের আর কি মূল্য থাকলো যদি তার প্রিয় ছেলেই চলে গেল? তাই বলেছে লাইফ ইটসেলফ হ্যাড কাম টু হ্যাভ নো আদার মিনিং, তার জীবনেরও আর কোনো মানে রইল না, তার বেঁচে থাকারও কোনো মানে রইল না। How on earth could he have slaved, denied himself, kept going all those years without the promise forever before him of the boy stepping into his shoes and carrying on where he left off? কি বলেছে? How on earth could he have slaved? এই পৃথিবীতে তিনি কিভাবে স্লেভড, কিভাবে কঠোর পরিশ্রম করেছেন? ডিনাইড হিমসেলফ, নিজেকেই প্রত্যাখ্যান, অগ্রাহ্য করে দিয়েছেন, নিজের দিকে তাকাননি, সুখ স্বাচ্ছন্দ্যের দিকে তাকাননি, শুধু পরিশ্রমই করে গিয়েছেন। স্লেভড, পরিশ্রমী করে গিয়েছেন, দাসত্ব বৃত্তি, মানে দাসরা যেরকম খাটে, প্রচুর খেটেছেন, নিজেকে অমান্য করে দিয়েছেন, অগ্রাহ্য করে দিয়েছেন, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবেননি, ক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। kept going all those years, ওই বছরগুলিতে, জীবনের ওই বছরগুলিতে, without the promise forever before him, without the promise forever before him of the boy stepping into his shoes। দেখো, stepping into his shoes মানে তার জুতোতে পা গলানো। এখানে বলতে চেয়েছে যে পৃথিবীতে বাবা মারা চায় তাদের ছেলে মেয়েরা তাদের দেখানো পথ অনুসরণ করে প্রতিষ্ঠিত হোক। তো এখানে সেটাই বলা হয়েছে যে তার ছেলেও যেন তার দেখানো পথে চলবে, পায়ের স্টেপ ফেলবে, মানে তার দেখানো পথ অনুসরণ করেই চলবে। মানে তিনি যে ব্যবসাটা তার জন্য দাঁড় করে দিয়ে যাচ্ছেন, সেই ব্যবসার হালটাই তার ছেলে ধরবে। তাই বলা হয়েছে স্টেপিং ইনটু হিজ শুজ, যে তিনি তার ছেলের জন্য যে বিজনেসটা দাঁড় করে দিয়ে যাচ্ছেন, সেই ছেলেও যেন ভবিষ্যতে সেই বিজনেসটাতে তার দেখানো পথ অনুসরণ করেই হাঁটবে। অ্যান্ড ক্যারিং অন হোয়ার হি লেফট অফ, এবং তিনি যেখানে সেটা ছাড়বেন, ছেলে সেখান থেকে সেটা ধরবে। কারণ প্রত্যেক প্যারেন্টসরাই এটা চায় তার বাচ্চারা, তার ছেলে মেয়েরা তার দেখানো পথ অনুসরণ করে তারপরে ওই জিনিসটার হাল ধরুক এবং বড় হোক। তাই এখানে বসও যেন ঠিক একই রকম স্বপ্ন দেখে ব্যবসাটা দাঁড় করেছেন, নিজের দিকে কোনো তাকাননি, কঠোর অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন, এবং ছেলের জন্যে, যাতে করে ছেলে ভবিষ্যতে এই বিজনেসটার হাল ধরতে পারে, তার দেখানো পথে স্টেপিং ইনটু হিজ শুজ, তার দেখানো পথে এগিয়ে যেতে পারে। তিনি যেখানে ছাড়বেন সেখান থেকে সে সেটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যায় যেন। And that promise had been so near being fulfilled, এবং সেই প্রমিসটা, যেই প্রমিসটা তিনি করেছিলেন যে ছেলের জন্য একটা বিজনেস সেট আপ করে দিয়ে যাবেন, ছেলে তার দেখানো পথ অনুসরণ করে সেই বিজনেসের হাল ধরবে তারপরে এবং সেটাকে এগিয়ে নিয়ে যাবে, সেই প্রমিসটা প্রায় কমপ্লিটই হয়ে আসছিল, প্রায় ফুলফিল হয়ে আসছিল, কারণ তিনি প্রায় দাঁড় করে ফেলেছিলেন বিজনেসটা ছেলের জন্যে। এরপরে ছেলে শুধু এসে যোগদান করার অপেক্ষা ছিল। The boy had been in the office learning the ropes for a year before the war। তাহলে বলেছে যে তিনি তার প্রমিসটা প্রায়, তার ওই প্রতিজ্ঞাটা প্রায় ফুলফিল করে এনেছিলেন। The boy had been in the office, ছেলে তার সাথে অফিসেও আসতো। লার্নিং দ্য রোপস ফর ইয়ার্স, রোপস ফর ইয়ার মানে হাতে ধরে শেখানো, মানে তার বাবা বস ছেলেকে প্রত্যেকটা জিনিস হাতে ধরে ধরে শিখিয়ে দিতেন যে এইটা করো, এটার পরে এইটা করবে, ব্যবসাতে এরকম করতে হয়। তো তার সাথে তার ছেলে অফিসে আসতো, তিনি ছেলেকে হাতে ধরে শেখাতেন বিফোর দ্য ওয়ার, যুদ্ধের ঠিক আগে, মানে যুদ্ধে ছেলে যাওয়ার আগে সে বাবার সাথে অফিসে আসতো এবং বাবা তাকে ধরে ধরে সমস্ত কাজ শেখাতো। এভরি মর্নিং দে হ্যাড স্টার্টেড অফ টুগেদার, প্রত্যেক দিন সকালে তারা একসাথে বেরোতো বা একসাথে যাত্রা করতো অফিসের দিকে। দে হ্যাড কাম ব্যাক বাই দ্য সেম ট্রেন, এবং তারা বাড়ি ফিরতো একই ট্রেনে। তাহলে প্রত্যেক দিন কিন্তু বাবা ছেলের সাথেই আসতো অফিসে এবং সেম ট্রেনে তারা ফিরতো একসাথে। অ্যান্ড হোয়াট কংগ্রাচুলেশনস হি হ্যাড রিসিভড অ্যাজ দ্য বয়েজ ফাদার, এবং এই ধরনের একটা ছেলের বাবা হিসেবে তিনি অনেক অভিনন্দন কুড়িয়েছেন বা রিসিভ করেছেন। অবশ্যই তার ছেলে এত সুন্দর, সব কিছুতে ভালো, তাই তিনি বলছেন যে এইরকম একটা ছেলের বাবা হিসেবে তিনি অনেক কিন্তু অভিনন্দন পেয়েছেন। নো ওয়ান্ডার, এতে আশ্চর্যের কিছু নেই। হি হ্যাড টেকেন টু ইট মার্ভেলাসলি, তিনি বিস্ময় ভরে এটা পাওয়ারই যোগ্য। অবশ্যই তার ছেলে এত ভালো, এতে আশ্চর্যের কিছু নেই, তিনি তো এটা পেতেনই। অ্যাজ টু হিজ পপুলারিটি উইথ দ্য স্টাফ, এভরি ম্যান জ্যাক অফ দেম ডাউন টু ওল্ড মেসি কুডন্ট মেক এনাফ অফ দ্য বয়। কি বলেছে? অ্যাজ টু হিজ পপুলারিটি উইথ দ্য স্টাফ, মানে তিনি, মানে ওই ছেলে, বসের ছেলে অফিসে এতটাই জনপ্রিয় ছিলেন স্টাফেদের মধ্যে। এভরি ম্যান জ্যাক অফ দেম ডাউন টু ওল্ড মেসি কুডন্ট মেক এনাফ দ্য
এনাফ অফ দ্য বয়। বলেছে অফিসের মধ্যে প্রত্যেকে, মানে এখানে বলেছে প্রত্যেকে, অফিসের মধ্যে যারা থাকতো প্রত্যেকে, এভরি ম্যান জ্যাক অফ দেম, মানে তাদের মধ্যে সব থেকে বেশি যে সর্বোৎকৃষ্ট যে সেও, মানে দলের সব থেকে ভালো লোকটিও, ডাউন টু ওল্ড মেশি, এবং সব থেকে নিম্ন মানে ওই ক্লার্ক বা কেরানি মেশিও পর্যন্ত কুডন্ট মেক এনাফ অফ দ্য বয়, তার ছেলের প্রশংসা না করে পারতো না, বা তার ছেলে কথা না বলে পারতো না। মানে অফিসের সবার মধ্যে তার ছেলে বেশ জনপ্রিয় ছিল, সবাই খুব ভালোবাসতো, সে সবাইকেই সম্মান দিয়ে চলতো, সে সবাইয়ের সাথেই সুন্দর সম্পর্ক বজায় রাখতো, এটাই বলা হয়েছে। অ্যান্ড হি ওয়াজন্ট দ্য লিস্ট স্পয়েল, এবং তার মধ্যে কোনো খারাপ গুণ ছিল না। নো হি ওয়াজ জাস্ট হিজ ব্রাইট ন্যাচারাল সেলফ, না একদমই ছিল না, নো না, হি ওয়াজ জাস্ট হিজ ব্রাইট ন্যাচারাল সেলফ, সে একদমই তার সত্তা ছিল উজ্জ্বল স্বাভাবিক, একদমই কোনো খারাপ গুণ তার মধ্যে ছিল না, সে প্রকৃতই স্বাভাবিক উজ্জ্বল ছেলে ছিল। উইথ দ্য রাইট ওয়ার্ড ফর এভরিবডি, সে সবাইকে সম্মান দিয়ে চলতো, কার সাথে কিভাবে কথা বলতে হবে, কাকে কোন কথা বলতে হবে, এটা তার মধ্যে যথেষ্ট পরিমাণে জ্ঞান ছিল। উইথ দ্যাট বয়েজ লুক, ওই রকম একটা ছেলে ছেলে লুক, মানে ছেলেদের যেরকম লুক হয়, উইথ দ্যাট বয়েজ লুক, অ্যান্ড হিজ হ্যাবিট অফ সেইং সিম্পলি স্প্লেন্ডিড, মানে তার ওই লুকটা যেমন একটা ছেলে ছেলে ভাব, ওই লুকটা এবং তার ওই কথা বলাটার হ্যাবিট, কোন কথাটা, যে সব কথায় সে প্রায় বলতো সিম্পলি স্প্লেন্ডিড, চমৎকার, এই যে একটা কথা বলতো এটা, এবং তার লুকটায় সে সবার সাথে, মানে অফিসে কার সাথে কিভাবে কথা বলতে হবে, কাকে কোন কথাটা বলা উপযুক্ত কোনটা নয়, এই জ্ঞানটুকু তার মধ্যে যথেষ্ট ছিল। বাট অল দ্যাট ওয়াজ ওভার অ্যান্ড ডান উইথ অ্যাজ দো ইট নেভার হ্যাড বিন, কিন্তু এই সব কিছুই শেষ হয়ে গেল এমনভাবে যেন কোনোদিনও এটা ছিল না। এই সব কিছু মানে এই যে বাবা ছেলের একটা সুন্দর সম্পর্ক, বাবা ছেলেকে হাতে ধরে ব্যবসাটা শেখাচ্ছে, বাবা ছেলের জন্য এত সুন্দর একটা ব্যবসা দাঁড় করেছে অক্লান্ত পরিশ্রম করে, এবং ছেলেকে সেটা হাল ধরাতে শুরু করেই দিয়েছে প্রায়, এই যে সব কিছু একটা সাজানো বাগানের মতো, এই সব কিছু যেন হঠাৎ করেই নিমেষেই শেষ হয়ে গেল, এবং এটা এমনভাবে শেষ হয়ে গেল যেন মনে হলো ছিলই না এরকম কোনো কিছু কখনো। দ্য ডে হ্যাড কাম হোয়েন মেসি হ্যাড হ্যান্ডেড হিম দ্য টেলিগ্রাম, হিম বলতে এখানে বসের কথা বলা হয়েছে, ওই দিনটা এলো যখন মেসি এসে বসকে কি করলো, একটা টেলিগ্রাম দিল তার হাতে, দ্যাট ব্রট দ্য হোল প্লেস ক্র্যাশিং অ্যাবাউট হিজ হেড, যে টেলিগ্রামটা কিনা তার মাথায় বাজ ভেঙে ফেললো। হোল প্লেস ক্র্যাশিং অ্যাবাউট হিজ হেড মানে মাথায় বাজ ভেঙে পড়া, মাথায় পৃথিবী ভেঙে পড়া। তো যে খবরটা পেয়ে তার মাথায় পুরো পৃথিবী ভেঙে পড়লো, পুরো আকাশ ভেঙে পড়লো। ডিপলি রিগ্রেট, কি লেখা ছিল টেলিগ্রামে, ডিপলি রিগ্রেট টু ইনফর্ম ইউ, খুব দুঃখের সাথে আপনাকে জানাচ্ছি ড্যাশ ড্যাশ ড্যাশ, মানে এরপরে লেখা ছিল বাকি দুঃসংবাদটুকু। অ্যান্ড হি হ্যাড লেফট দ্য অফিস আ ব্রোকেন ম্যান উইথ হিজ লাইফ ইন রুইন্স, এবং তিনি অফিস ছাড়লেন সেদিন একটা ব্রোকেন, ভঙ্গুর একটা মানুষের মতো, একদম শেষ হয়ে যাওয়া বিধ্বস্ত একটা মানুষের মতো। উইথ হিজ লাইফ ইন রুইন্স, তার জীবনটা যেন পুরো তছনছ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। অবশ্যই যে কোনো বাবা তার ছেলের মৃত্যুর খবর পেলে, যে বাবা তার একমাত্র ছেলেকে হারায়, সেই বুঝবে এই জ্বালা যন্ত্রণাটা, এবং সেই বুঝবে ছেলের মৃত্যু শোকের সংবাদটা কতটা দুর্বিষহ। তাই তার অবস্থা এতটাই বিধ্বস্ত ছিল যে সে একদম একটা ব্রোকেন ম্যানের মতো সেদিন, তার যেন জীবন পুরো শেষ হয়ে গিয়েছে, জীবনটা যেন পুরো তছনছ হয়ে গেছে, এমনভাবে তিনি সেদিন অফিস থেকে চলে গেলেন। আজ তাহলে এতদূর পর্যন্তই, আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরের অংশটা থাকছে পরের ভিডিওতে।